আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ অর্থাৎ অষ্টম অধ্যায় সম্পর্কিত এইচএসসি ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, কিছু শিক্ষার্থীর অনুরোধে ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম। ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্ন, অনেক সহজ, কিন্তু ভালো করে লক্ষ্য করি কি বলা আছে। 2021 সালের 1 জানুয়ারি তারিখে 14 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে, পরিবহন খরচ 1,60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 40,000 টাকা আরো খরচ করে। তাহলে মেশিন কিনেছে 14 লক্ষ টাকায়, পরিবহন খরচ 1,60,000 এবং সংস্থাপন ব্যয় 40,000। এ হচ্ছে তথ্য। 10 বছর মেয়াদ, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। 20% হারে ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত হয়। এ হচ্ছে অবস্থা। ক নম্বরে বলেছে মেশিনটির প্রারম্ভিক মূল্য কি। এই যে প্রারম্ভিক মূল্য কি, এই কথাটা কিন্তু নতুন, তাই না? নতুন কথা, ইতিপূর্বে খুব কম অঙ্কে এটা ছিল। প্রারম্ভিক মূল্য বলতে বোঝায় একটা মেশিনের যত টাকায় কিনেছে, যত টাকা সংস্থাপন করেছে এবং এই যত টাকা পরিবহন খরচ সবগুলা যোগ করে হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য। তাহলে মেশিনের প্রারম্ভিক মূল্য মানে কি? মেশিন মোট অর্জন মূল্য। মেশিনের মোট ক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য এবং আনুষঙ্গিক খরচ যোগ করে মেশিনের মোট অর্জন মূল্য হয়। আর মেশিনের মোট ক্রয় মূল্য 14 লক্ষ টাকা, মানে উপরে লেখাটা ভুল ছিল, আমি ঠিক করলাম। 14 লক্ষ টাকা, মেশিনের পরিবহন খরচ 1,60,000 টাকা এবং মেশিনের সংস্থাপন ব্যয় 40,000 টাকা। এই সব যোগ করে আমাদের হবে এই 16 লক্ষ টাকা। এটা হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য বা মেশিনের মোট অর্জন মূল্য। এখন আমরা ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে অবচয় ধরবো। তো অবচয় ধার্যের জন্য একটা কথা বলি, সেটি হচ্ছে ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে এই অঙ্কে কিন্তু ভগ্নাবশেষ মূল্য ছিল। ক নাম্বার শেষ। খ নাম্বারের জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে বলেছে প্রথম 4 বছরের অবচয় সারণী প্রস্তুত করো। অবচয় তালিকা প্রস্তুত করতে হবে প্রথম 4 বছরের। এই অঙ্কে যে ভগ্নাবশেষ মূল্য আছে 1 লক্ষ টাকা, কিন্তু একটি বিষয় ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কাজে আসে না। ভগ্নাবশেষ মূল্য আমরা যখন অবচয় ধার্য করি তখন ভগ্নাবশেষ মূল্য আমাদের ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে বিয়োগ করতে হয় না, কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে যখন অবচয় ধার্য করি তখন কিন্তু এই ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে তারপরে ভাগ করি, তাই না? কিন্তু ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে অবচয় ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না। এটা কিন্তু আমি বারবার বলি, খেয়াল রাখবো। যা এখন অবচয় সারণী আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি। এখানে আমরা প্রথমে সাল লিখবো 2021 থেকে 4 বছর, 2021, 2022, 2023, 2024, 4 বছর লিখলাম। এবার মেশিনের প্রারম্ভিক মূল্য কত হবে? 14 লক্ষ 40,000 আর এই 1,60,000 যোগ করে 16 লক্ষ। এই 16 লক্ষ টাকার উপরে 20% অবচয় ধরতে বলেছে, প্রশ্নেই দেওয়া ছিল 20%। 16 লক্ষ টাকার 20% এখানে লিখবো। এবার মেশিনের প্রারম্ভিক মূল্য এত টাকা, অবচয় এত টাকা, এটি থেকে এটা বিয়োগ করে এর সমাপনী মূল্য হবে। সবটা আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। এই যে ক্রমযোজিত অবচয়টা আমরা পরে করব, এই 4টা কলাম আগে করে নিই, তো এটা আমি শেষে করব, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? কিছু কিছু বিষয় পরে করলে অঙ্ক বোঝা সহজ হয়। একসাথে যদি এটাও করি তাহলে অঙ্কটা কঠিন মনে হয়ে যায়। সেজন্য আমি এই অংশটুকু আগে করে নিচ্ছি, তারপর শেষে এটা লিখব। দেখো কত সহজ করে করি। বছরের এই যে প্রথমে যে মূল্য ছিল তার সাথে অবশ্যই বাদ দিয়ে সমাপনী মূল্য হলো 2021 সালের যেটি সমাপনী মূল্য, ওই টাকাটা 2022 সালের কিন্তু প্রারম্ভিক হয়, সেজন্য এইটাই এখানে লিখব। আবার এইটার উপরে এই 20% কেটে এখানে লিখব অবচয়, এবং এই মেশিনের মূল্য থেকে অবচয় বাদ দিয়ে বাকি টাকাটা এখানে লিখব। সেই পুরানো কথা আবার বলতে হয়, 2022 সালের যেটা সমাপনী মূল্য, 2023 সালে সেটি প্রারম্ভিক হবে, এইটা আবার এখানে লিখব। এইটার উপরে আবার 20% কেটে এখানে লিখব। এই এছাড়া তো অবচয় বিয়োগ করে আবার এখানে লিখব, এবং এই টাকাটা আবার এখানে চলে আসবে।
এটির উপরে 20% হিসেব করে এখানে লিখবো, এইটা থেকে এই অবচয় বিয়োগ করে আবার এখানে লিখবো। ওই যে কথাটা প্রথমে বলেছিলাম, এই 4 লাইন যদি আমরা আগে করে নিই তাহলে আমাদের অঙ্ক করা সহজ হয়। এখন আমরা এই লাইন খুব সহজে করব, আরো সহজভাবে। কিভাবে? অবচয়ের পরিমাণটা প্রথমে এখানে লিখবো, তারপর এই অবচয়ের সাথে এই অবচয় যোগ করে এখানে লিখবো, এই অবচয়ের সাথে এই অবচয় যোগ করে এখানে লিখবো, এই পুঞ্জীভূত অবচয়ের সাথে এইটা যোগ করে এখানে লিখবো। আমি আরেকবার দেখাচ্ছি, মুছে দিলাম, আমি সব মুছে দিলাম, আরেকবার দেখাচ্ছি। সহজভাবে অঙ্ক করার কিছু টেকনিক আছে, ফলো করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। অবচয়গুলো এখানে লিখবো, ক্রমযোজিত মানে কি? পঞ্জীভূত অবচয়। অবচয়ের পরিমাণ ক্রমযোগ হবে, আস্তে আস্তে যোগ হবে। এর ইংরেজি হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাই আমরা এখানে লিখবো ধারাবাহিকভাবে যোগ করে। প্রথম বছরেরটা প্রথম বছরে লিখবো, প্রথম বছরের সাথে দ্বিতীয় বছরেরটা যোগ করে এখানে লিখবো, এইটার সাথে তৃতীয় বছরেরটা যোগ করে এখানে লিখবো, এইটার সাথে এইটা যোগ করে এইখানে লিখবো। কত সহজ! সেজন্য আমি এই 4টা কলাম আগে করেছি। তোমরা যদি এই পদ্ধতিতে করো দেখবো অঙ্ক করা সহজ হবে। আর তুমি যদি এটার সাথে সাথে যদি এই লাইনও করো তাহলে আমাদের অঙ্ক অনেক সময় জটিল হয়ে যায়, একসাথে সব আওলায় যায় স্টুডেন্টরা বলে। আবাসিক উদ্দীপকে ফিরে এলাম। মেশিন হিসাব আর অবচয় হিসাব করতে বলছে, তাই না? তো আমরা মেশিন হিসাবে ছক অঙ্কন করব। এই যে তামান্না এন্টারপ্রাইজের মেশিন হিসাবের এই যে জানুয়ারি 1 তারিখে আমরা এই ছকের মধ্যে লিখব, তাই না? চলমান যে ছকে আমি ছক অঙ্কন করেছি। প্রথমে আমরা দেখি প্রশ্ন কি বলেছে। 14 লক্ষ টাকায় মেশিন কিনেছে আর আনুষঙ্গিক সব খরচ যোগ করে 16 লক্ষ টাকা নিয়ে জাবেদা করব। কি জাবেদা মনে আছে? মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, বা মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে খতিয়ান করতে বলেছে, তো আমি জাবেদা করছি কেন, তাই না? কারণ খতিয়ানে পোস্টিং দেওয়ার সময় মনে মনে জাবেদা করে নিতে হয়, হিসাব বিজ্ঞানের নিয়ম। খতিয়ান মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। আর বুঝতে হলে আমাদের খতিয়ান করার সময় আগে ভাবতে হবে এটা জাবেদা কি, তারপর সেই জাবেদা অনুযায়ী আমরা এখানে পোস্টিং দিব। যেমন 16 লক্ষ টাকা নিয়ে জাবেদা হচ্ছে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। তাহলে মেশিন হিসেবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো নগদান হিসাব। 16 লক্ষ টাকা ডেবিট দিকে লিখবো, কারণ এটা জাবেদা হচ্ছে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। তো মেশিনে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো নগদান। এটা ডেবিট আছে, ডেবিটে লিখে দিব। এবার আমাদের 2022 সালের জানুয়ারি মাসে আর কোনো মেশিন কেনেনি, কিন্তু 2 বছরের জন্য যেহেতু বলে দিয়েছে, সেজন্য 2021 সালে যে মেশিনটা কিনেছি সেটা কিন্তু 2022 সালে থাকবে যদি বিক্রি না করি। সেজন্য এখানে ব্যালেন্স বিডি বলে বা ব্যালেন্স বলে এই টাকাটা জাস্ট নিচে নামিয়ে দিব, ওই টাকাটা নিচে নামিয়ে দিব। আচ্ছা, আমাদের করতে বলেছিল 4 বছরের, 2 বছরের না। তো আবার ব্যালেন্স বলে ওই টাকাটা নিচে নামিয়ে দিব। আবার 2024 সালে ব্যালেন্স বলে ওই টাকাটা নিচে নামিয়ে দিব। একদম সহজ। একটি মাত্র মেশিন কিনেছে 21 সালে, সেইটা যদি আমি বিক্রি না করি 2022, 23, 24 সব সালে কিন্তু থাকবে। থাকবে মানে কি? তাই ব্যালেন্স বলে বারবার লিখে দিব। ওই টাকাটাই এই যে এখানে ব্যালেন্স থেকে গেল, আবার ওইটা এখানে ব্যালেন্স থেকে গেল, ওইটা এখানে ব্যালেন্স থেকে গেল, ব্যালেন্স বলে জাস্ট বসাই দিব ডেবিট দিকে। তো এটা হচ্ছে মেশিন হিসাবের খতিয়ান। আমাদের আর একটা খতিয়ান করতে বলেছে অবচয় হিসাব। তো অবচয় হিসাবটা প্রস্তুত করার জন্য আমাদের খ নাম্বারের যে অবচয় সারণী প্রস্তুত করেছিলাম ওই গণনা কার্যটা একটু লাগবে, ওইটা লাগবে। কোনায় লিখে রাখলাম খ নাম্বারের উত্তরের আংশিক। এটা দেখে দেখে আমরা এই অবচয় হিসাব প্রস্তুত করব। আবার ছকটা আমি দ্রুত টেনে দিলাম সময় সেভ করার জন্য। এখানে লিখবো 2021 ডিসেম্বর 31। অবচয় সঞ্চিতি এগুলা হিসাবভুক্ত করতে হয় ডিসেম্বর মানে বছরের শেষ তারিখে। তাই ডিসেম্বর 31 তারিখ লিখলাম, যেহেতু 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ হয়েছে। কোনো কোনো অঙ্কে আবার দেখবে যে জুন 30 তারিখে করেছে। যাই হোক, আমরা আবার সেই জাবেদা করে করে পোস্টিং দিব। 2021 সালের অবচয় হচ্ছে 3,20,000 টাকা। এটা নিয়ে জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় ডেবিটে টাকা লিখবো, ডেবিটে লিখে দিব। আবার এই 2021 সালের এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তার জন্য জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। আয় বিবরণী নাম লিখে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, সেম টাকা লিখবো। এটা থেকে এটা বিয়োগ করে কিছু থাকবে না, না থাকলে শূন্য লেখা যায়।
2022 সালের ডিসেম্বর 31 তারিখে সেম আবার লিখবো পুঞ্জীভূত অবচয় বলে ওই পরের বছরের অবচয় লিখবো। এই যে 2,56,000 টাকা ডেবিট দিকে, এটা আবার ডেবিট দিকে লিখে দিব এবং এই টাকাটা নিয়ে আর একটা যাবে হবে আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। তো আয় বিবরণী বলে আবার এই টাকাটাই ক্রেডিট দিকে লিখে দিব, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 0। অবচয় হিসাবে সবসময় 0 হয়, কারণ বছর শেষে বা মেয়াদ শেষে অবচয় হিসাব বন্ধ করা হয় আয় বিবরণীর মাধ্যমে। সেজন্য একবার আমরা জাবেদা করি যে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাই পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় ডেবিট দিকে টাকা লিখে আবার আরেকটা জাবেদা করি আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। আয় বিবরণীর নাম লিখে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, এটার সাথে বিয়োগ করে 0। আবার 2024 সালে সেম হবে, পুঞ্জীভূত অবচয় বলে ডেবিটে লিখবো এই যে এই টাকাটা, শেষের টাকাটা 1,63,840 এবং আয় বিবরণী বলে সেম টাকা আবার ক্রেডিটে লিখবো, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 0 হবে। লাস্টের দিকে দ্রুত বলেছি কারণ ইতিপূর্বে এই ধরনের অঙ্ক আমি অনেক করিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।